ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যতই কাগজপাতির নাম শুনি, এগুলো যদি আমরা বাস্তবে যদি না দেখি, তাহলে কিন্তু আমরা চিনব না। তো এজন্যই আজকে আমাদের ক্লাসে আমরা খতিয়ান পরিচিতি নিয়ে এসেছি। যাতে আপনি চিনতে পারেন যে আসলে বাংলাদেশে কত প্রকারের খতিয়ান আছে, কি, কি খতিয়ান আছে, এগুলো যাতে আপনি চিনতে পারেন, বুঝতে পারেন। যাতে আপনার জন্য যেকোনো খতিয়ান দেখলেই আপনি বুঝতে পারেন এটা কোন খতিয়ান। তো যাক, ক্লাসটি মোটামুটি 40 থেকে 50 মিনিটের মতো হবে। এর পরবর্তীতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোশ্চেন থাকে, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তাহলে আমরা শুরু করতে পারি যে জমির খতিয়ান পরিচিতি। প্রথমেই আমাদের মনে যে প্রশ্নটা আসবে যে আমরা আসলে আজকে কি, কি পড়বো? তো এর মধ্যে দেখেন আমরা আজকের এই যে 40 থেকে 50 মিনিটের মধ্যে যে জিনিসগুলো আমরা জানবো সেটা হচ্ছে যে সিএস খতিয়ান। এই খতিয়ানটা কি? এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান, ঢাকা সিটি জরিপ, নামজারি বা খারিজ খতিয়ান। আমাদের বাংলাদেশে যত প্রকারের সম্পত্তি আছে মূলত এই খতিয়ানগুলোর মধ্যেই সীমাবদ্ধ। বেশিরভাগ যে খতিয়ান আছে সেগুলো। এর পাশাপাশি আমরা কিছু শব্দ জানবো যেগুলো আমরা দলিলে খতিয়ানে পাবো। যেমন জোত, জোত নাম্বার, দাখিলা, ডিসিআর, ফিরিস্তি, মৌজা, দাগ, শতক, একর। এই বেসিক জিনিসগুলো যদি আপনি জানেন, আপনি নিজেও কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন। তো প্রথমেই আমরা খতিয়ান বা পর্চা জিনিসটা কি এটা একটু আপনাদের সামনে ক্লিয়ার করি। মনে রাখবেন যেটাই খতিয়ান ওইটাই পর্চা। ব্যবহারিক অর্থে খতিয়ান এবং পর্চার মধ্যে কোনো পার্থক্য নাই। তবে নরমালি যখন জরিপ কাজ চলে মাঠ পর্যায়ে আপনাকে যে খতিয়ানটা দেওয়া হয় সেটাকে পর্চা বলে। তবে ওভারঅল অর্থে যেটাই আপনার খতিয়ান সেটাই হচ্ছে পর্চা। এখন আমাদের সবারই কি থাকে, একটা জন্ম নিবন্ধন সনদ থাকে, আইডি কার্ড থাকে, জাতীয় পরিচয়পত্র থাকে, পাসপোর্ট থাকে। এগুলো দ্বারা আমরা কি জানতে পারি? আমি কোন জেলার, কোন থানার অধিবাসী সেটা জানতে পারি, বাবার নাম, মায়ের নাম, এই সমস্ত কিছু জানতে পারি। তো সেম এই জিনিসটাই আপনার জমির ক্ষেত্রে। আপনি যে সম্পত্তিটার যাচাই বাছাই করতে চাচ্ছেন, ক্রয় করতে চাচ্ছেন, অথবা এখন ভিডিওটা দেখতেছেন যে সম্পত্তির উপর, সেই সম্পত্তিটার মালিকটা কে, এইগুলো যেটার মাধ্যমে প্রকাশ করে সেটাই হচ্ছে জমির পর্চা বা খতিয়ান। তাহলে আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এগুলোর মাধ্যমে যেমন একটা ব্যক্তির পরিচয় আমরা পাই, একই রকম ভাবে খতিয়ানের মাধ্যমে আমরা সেই সম্পত্তিটার ইন ডিটেইল জানতে পারি যে কোথায় অবস্থিত, কতটুকু সম্পত্তি, মালিক কতজন, কার অংশ কতটুকু, এই যাবতীয় কিছু আমরা সেখান থেকে জানতে পারি। এই সম্পত্তির যে খতিয়ান থেকে আমরা যেমন এই যে জেলা, উপজেলা, জেল নাম্বার, দাগ নাম্বার, যাবতীয় ডিটেল আমরা সেখানে পাবো। তো আশা করি আপনারা খতিয়ান এবং পর্চা সম্পর্কে বেসিক ধারণাটা পেলেন যে যেটাই খতিয়ান সেটাই হচ্ছে আপনার পর্চা। এটা আপনার জমির পরিচয় বহন করে। এটা সরকার তৈরি করে সেই জমি থেকে খাজনা আদায় করার জন্য, এবং মালিকের জন্য এটা গুরুত্বপূর্ণ এই জন্য সেটা হচ্ছে রেকর্ড অফ রাইট, যে আপনি সম্পত্তিটা দখলে আছেন, এটাও এই কাগজটা কিন্তু প্রমাণ করে। এখন আমরা এই জিনিসগুলো যে পড়বো, এগুলো পড়তে গেলে কিছু শব্দ কিন্তু আমাদেরকে প্রথমে বুঝতে হবে। না হলে আমরা এর ভিতরে গেলে কিন্তু অনেক শব্দ যখন উচ্চারণ করব তখন কিন্তু আপনারা বুঝবেন না। ১ নম্বরে যদি আমরা দেখি, পুরাতন যত দলিল খতিয়ান পাবেন সেখানে আপনার জোত লেখা থাকে। জোত মানে হচ্ছে আপনার খাজনা বা ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, যেটাকে আমরা ভূমি উন্নয়ন কর বলি। আর জোত নাম্বার মানে হচ্ছে আপনার হোল্ডিং নাম্বার, মানে হচ্ছে যে নাম্বারটাতে আপনি খাজনা দেন। এটা হচ্ছে জোত নাম্বার বা হোল্ডিং নাম্বার। তো এই হোল্ডিং নাম্বার যেটা ইউনিয়ন ভূমি অফিসে ২ নাম্বার একটা রেজিস্টার বা বালাম বই থাকে, সেটাকেই বলা হচ্ছে যে হোল্ডিং নাম্বারের বই বা মালিকের বই। আর বালাম শব্দটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যখনই ভূমি বিষয়ক কথাবার্তা বলবেন সবসময় বালাম পাবেন। বালাম মানে হচ্ছে সরকারি নির্দিষ্ট প্রেসক্রাইব ফর্মে যেই খাতাটা থাকে সেটাকে আমরা যেটা বলি বালাম বই বলি। এই যে ২ নাম্বার রেজিস্টার, এটাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেটা দেখে আমরা খাজনা কতটুকু এই সম্পর্কিত যাবতীয় কিছু জানতে পারবো। আরেকটা শব্দ পাবো আমরা, জমাবন্দি রেজিস্টার। এই শব্দটা আমরা পাবো। এটা দ্বারা বোঝায় যে ১ নাম্বার বই, অর্থাৎ যে খতিয়ানগুলো সৃষ্টি করা হয় এগুলোকে বান্ডিল আকারে সিরিয়ালি একটা একটা করে রাখা হয়। এটাই হচ্ছে জমাবন্দি রেজিস্টার। তারপরে খাজনা জিনিসটা কি আমরা সবাই অলরেডি জেনে গেছি। খাজনা মানে ভূমি উন্নয়ন কর। দাখিলাটা হচ্ছে আমরা যে ভূমি উন্নয়ন করগুলো দেই, এর বিপরীতে যে আমাদেরকে একটা রসিদ দেওয়া হয় সেটাই হচ্ছে আমাদের এই দাখিলা। আর আমরা যদি দেখি খারিজ, খারিজ মানে হচ্ছে আপনি নামজারি করা। আপনি জমিটা যে মালিকানা লাভ করলেন দলিলে, এর
মাধ্যমে যে আপনি নিজ নামে খাজনা দিবেন সেটাই হচ্ছে খারিজ করা, অর্থাৎ এসএলএন অফিসে আপনার দলিলটা সহ আবেদন করলেন। জমা খারিজ মানে হচ্ছে আপনার যদি নতুন খতিয়ান সৃষ্টি করেন, আপনি দলিলের মাধ্যমে সম্পত্তির মালিক পেলেন, পুরাতন মালিক থেকে আপনার নামে নতুন করে আপনি হোল্ডিং খুলবেন, সেটাই হচ্ছে জমা খারিজ। জমা একত্রীকরণ হচ্ছে যে একটা মৌজা আপনার যদি একাধিক খতিয়ান থাকে সবগুলোকে একসাথে আপনি কম্বাইন করে নেবেন, জয়েন করে নেবেন, এটাই হচ্ছে জমা একত্রীকরণ। আর ডিসিআর হচ্ছে ডুপ্লিকেট কার্বন রসিদ। এটা হচ্ছে ভূমি উন্নয়ন কর ছাড়া অন্যান্য সরকারি আদায়গুলো যে সরকার আদায় করে আপনাকে একটা ডকুমেন্ট দেয়, সেটাই হচ্ছে আপনার ডিসিআর। যেমন নামজারি করার জন্য আপনি 1150 টাকা দেন, এর বিপরীতে একটা ডিসিআর দেয়। আর বাকি যে শব্দ এটা অলরেডি আপনারা শুনছেন বা অলরেডি আমাদের প্রথম ক্লাসে আমরা উচ্চারণ করছি। হিস্সা মানে অংশ, হারাহারি মানেও অংশ, তারপরে মর্সি জমি মানে হচ্ছে যে জমিগুলো আপনি বংশ পরস্পরায় ভোগ করতেছেন সেগুলো। রায়ত মানে হচ্ছে আপনার কৃষক বা জমির মালিক। নালিশি জমি মানে হচ্ছে যে জমিটা নিয়ে মামলা চলতেছে। মোকাম মানে হচ্ছে স্থান। কস্যযোগ জমা ব্যবহার করা হয় মালিকের নামের পরিবর্তে। এটা ছাড়া আমরা যে জিনিসটি সম্পর্কে জানতে চাই বেশি সেটি হচ্ছে খাস জমি। তো নরমালি খাস জমি হচ্ছে ব্যক্তি মালিকানার জমি, কিন্তু ব্যবহারিক অর্থে আসলে বাংলাদেশে খাস জমি বলতে সরকার যে জমির মালিক সেগুলোকেই বোঝায়। এটা ছাড়া খতিয়ানে আমরা পিং শব্দ পাবো। পিং মানে হচ্ছে পিতা, দং মানে হচ্ছে মালিক বা দখলকার, জং মানে হচ্ছে স্বামী, সাং মানে হচ্ছে ঠিকানা। আর সিএস খতিয়ানে আমরা অনেক কিছু পাবো, তার মধ্যে একটা হচ্ছে যে কায়েমি সত্ত্ব, মানে হচ্ছে যে এটা বংশ পরস্পরায় ওই সম্পত্তির মালিক, সেই সম্পত্তিতে তার পার্মানেন্ট একটা ইন্টারেস্ট আছে। কোপা সহজ অর্থে যদি বলি আমরা, কোপা মানে হচ্ছে আপনি বলতে পারেন সাবলেট বা ভাড়াটিয়ার মতো। কোপা শ্রেণী বলতে যে আসলে এদের প্রাথমিকভাবে সিএস রেকর্ডের পূর্ববর্তী সময়ে যারা অস্থায়ীভাবে জমি চাষ করত তাদেরকে সিএস রেকর্ডে কোপা শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা ছাড়া মায়াবাটা একটা শব্দ পাবেন সিএস খতিয়ানে, সেটা হচ্ছে যে অধীনস্থ খতিয়ান। অর্থাৎ একটা ধরেন যে 10 বিঘা জমি আমি নিয়ে আসলাম, এই 10 বিঘাকে আমি 5 জনের কাছে 2 বিঘা 2 বিঘা করে যদি দেই, তাহলে এক্ষেত্রে মায়াবাটা শব্দটা আসবে। আবোয়াব মানে হচ্ছে খাজনার বাইরে আর যে সমস্ত কর জমিদাররা আদায় করতো সেটাকে আবোয়াব বলে। এওয়াজ মানে হচ্ছে বিনিময়। মৌজা মানে আমরা যেটা বলি সেটা হচ্ছে খাজনা আদায়ের ইউনিট। মহল মানে হচ্ছে একাধিক মৌজা নিয়ে গঠিত যেটা, সেটাই হচ্ছে মহল। আর পরগানা হচ্ছে একাধিক মহল নিয়ে গঠিত অঞ্চল। তো এই শব্দগুলো আপনি কিন্তু দলিল খতিয়ানে, পুরাতন দলিল খতিয়ানে অবশ্যই পাবেন। তাই এগুলো জাস্ট একটু যদি প্রিন্ট করে রাখে দেন, কোনো সময় যদি আপনার মনে না থাকে, অথবা মোবাইলে রাখেন, যখন মনে পড়তেছে না একবার দেখলেই আপনার বুঝে আসবে। এখন আমরা চলে যাই যে আমাদের বেসিক কিছু কিন্তু জানতে হবে। যারা এই ভূমি সংক্রান্ত কাজে একদম নতুন, যারা হয়তো তেমন কোনো ধারণা নাই, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশে আমরা জানি আমাদের কয়টা আছে, 64টার মতো জেলা আছে। তো ধরলাম এইটা আমরা উদাহরণস্বরূপ ধরলাম যে টোটাল জায়গাটা হচ্ছে আপনার একটা জেলা। তো নরমালি আপনি জানেন আপনার জেলাগুলো কিছুটা উপজেলায় বিভক্ত, 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, 4টা উপজেলায় বিভক্ত। এই জেলাটাকে আমরা 3টা ভাগে ভাগ করলাম। দেখেন যে এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, অর্থাৎ 1 2 3 একটা জেলা 3টা ভাগে ভাগ হচ্ছে। তো জেলাটাকেই 1984 সালের আগে বলা হতো থানা। তাহলে আমরা বুঝলাম যে জেলার ভিতরে থাকতেছে থানা। এই যে থানাটা ভাগ হলো 1টা 2টা 3টা, এখন যেই কোনো একটা থানাকে কিন্তু আমরা আবার ছোট ছোট ভাগে বিভক্ত করতে পারি। যেমন বর্তমানে আমাদের ইউনিয়ন গুলো আছে, তো এইরকম আমরা আবার ছোট ছোট ভাগে ভাগ করলাম। তো এই যে ভাগ আমরা করলাম এগুলোকে বলতেছি আমরা মৌজা। কথাটা বুঝছেন, আমাদের জেলাটাকে আমরা ক্ষুদ্র ভাগে ভাগ করে থানা পাইলাম, থানাটাকে আমরা ছোট ভাগ করলাম, আমরা মৌজা পাইলাম। এখন এই মৌজাগুলো যে আমরা একটা নাম্বারিং করতেছি 1 2 3 4 দিয়ে, এটাই হচ্ছে আমাদের জেএল নাম্বার। আপনারা যে শব্দটা শুনেন জেএল নাম্বার মানে হচ্ছে জুরিসডিকশন লিস্ট নাম্বার। এখন আমরা যদি একটা মৌজায় যাই, ওই মৌজাটার মধ্যে কি থাকে, একাধিক ব্যক্তি থাকে, একাধিক বাড়িঘর থাকে, একাধিক ব্যক্তির বসবাস থাকে। তো তাদেরকে যদি আমরা এখন ক্ষুদ্র ক্ষুদ্র করে তাদের জমিটা ভাগ করে দেই, তাহলে সেখানে যদি নাম্বারিং করি তো 1 2 3 4 করে নাম্বারিং আসবে। যেমন আপনার বাড়ি, আপনার চাচার বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, সেম এইরকম ভাবে একটা গ্রামের মধ্যে জমিগুলার পৃথক পৃথক মালিকের জন্য যদি একটা আমরা ক্রনোলজিক্যাল হিসাবে নাম্বারিং করি, সেটাই হচ্ছে আমাদের জমির দাগ নাম্বার। আশা করি বেসিক জিনিসটা যদি আপনি বুঝেন তাহলে কিন্তু বুঝলেন যে একটা জেলাকে আমরা ভাগ করলাম থানাতে, ওই একটা যে কোনো একটা থানাকে আরো ছোট ভাগ করলাম, সেটা হলো আমাদের মৌজা।
মৌজার যে ধারাবাহিক chronological যে নাম্বার সেটাই হচ্ছে আমাদের জেএল নাম্বার। একটা মৌজাকে যখন আমরা আরো ছোট, ছোট ভাগে ভাগ করতেছি জমির মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য সেটাই হচ্ছে আমাদের দাগ নাম্বার। তো আশা করি এই বেসিক জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি এটা বুঝতে পারেন তাহলে আমাদের পরবর্তী যে জিনিসগুলো আসবে এটা কিন্তু আপনাদের কাজে দিবে। তো চিত্রে আপনারা একটা মৌজা ম্যাপ দেখতেছেন। এগুলো কিন্তু অনেক বড় সাইজের হয়। এখানে এটাকে অনেক ছোট করে A4 সাইজে নিয়ে আসা হয়েছে। এজন্য খুব ছোট দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার একটা মৌজা ম্যাপ। যেখানে এই যে ছোট, ছোট দাগ দেখতে পারতেছেন এগুলা একেকজনের জমি একেক প্রকার ভাবে আছে। তো এটাও আপনারা তখনই বুঝতে পারবেন একটা ম্যাপ দেখে যে কোথায় বাড়ি, কোথায় ঘর, আপনার জমিটা কোথায়, এই সমস্ত কিছু আরো বেসিক কিছু যখন আপনি জানবেন, তখন আপনি নিজেই বের করতে পারবেন। যেমন এই নকশাটা জাস্ট একটু আপনাদেরকে যদি আমরা দেখাই, যেটা আমরা একটু জুম করে নিয়েছি দেখেন, যেকোনো সম্পত্তির ক্ষেত্রে আপনি এইরকম জিনিস পাবেন। এখানে উপজেলা আছে দেখেন মাদারীপুর সদর, মৌজা, শুকুনি, জেল নাম্বার, শীট নাম্বার। তো এই শীট নাম্বার শব্দটা আমরা একটু জেনে নিই, কারণ অনেকে যখন নকশা উঠাইতে যান তখন আপনাকে বলে যে শীট নাম্বার বলেন। যারা এই পরীক্ষা দিয়েছেন, হয়তো এসএসসি, ইন্টার পরীক্ষা দিয়েছেন, আপনার মূল খাতা যখন শেষ হয়ে যায় তখন আপনি লুজ শিট কিন্তু টিচারের কাছে চান। সেই জিনিসটাই হচ্ছে আপনার শিট নাম্বার। অর্থাৎ কোনো, কোনো ক্ষেত্রে একটা মৌজা অনেক বড় হয়। তো এক পাতায় নিয়ে আসা সম্ভব হয় না। এজন্য ৩ পাতা, ৪ পাতা, ৫ পাতায় পৃথক, পৃথক করে এগুলোকে অঙ্কন করতে হয়। এখন কত পাতায় অঙ্কন করা হলো সেটাই হচ্ছে আপনার শিট নাম্বার। এটা ছাড়া এটার মধ্যে স্কেল থাকে, নির্দিষ্ট একটা স্কেল থাকে যেটা যখন আমাদের আমিনশিপের ক্লাসগুলোতে আপনারা বুঝবেন কিভাবে স্কেলগুলো নকশায়িত করা হয়। এখন এই নকশাটার মধ্যে দেখেন বিভিন্ন রকম চিহ্ন আছে। নরমালি খালি চোখে আপনি হয়তো বুঝতে পারবেন না। দেখেন এই জায়গায় কিছু জিনিস করা আছে। এটার মধ্যে একরকম দেওয়া আছে। এখানে ছোট, ছোট জিনিস দেওয়া আছে। তো এগুলো বলা হয় সাংকেতিক চিহ্ন, যে যিনি একজন সার্ভেয়ার বা ম্যাপসার নকশা সম্পর্কে যার জ্ঞান আছে সেগুলো দেখে বুঝতে পারে। এখন আপনার যদি এই সম্পত্তিটা এখানে হয়, তো আপনি হয়তো মাঠে গিয়ে বুঝবেনও না আপনার এই যে সম্পত্তিতে দাঁড়িয়ে থাকলেও যে কিভাবে এই সম্পত্তিটা আসলো। এজন্য এখানে দিক নির্দেশক একটা চিহ্ন থাকে। এটা বুঝায় যে সবসময় উত্তর দিক এই কর্নারটা। তো এই হিসাবে আপনি নকশাটা যখন বুঝাবেন, বসাবেন আপনার সেই জায়গায় আশেপাশে স্থায়ী কিছু চিহ্ন আছে। তো এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তো এর বিস্তারিত আমরা আলোচনা করব আমাদের যে নকশা থেকে মাপ উত্তোলনের ক্লাসে। আজকে জাস্ট একটা আপনাদেরকে পরিচিতি দিলাম যে এই দাগ নাম্বারগুলোর ভিত্তিতে আমাদের খতিয়ান সৃষ্টি হচ্ছে। খতিয়ানের ভিত্তিতেই আমরা পরবর্তীতে দলিল পাচ্ছি। আর সেই দলিলে বিভিন্ন রকম আমাদের দাগ নাম্বার কিন্তু আসতেছে। তো এখন আমরা এখানে যদি দেখি বাংলাদেশে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত জমির কাজে ৪ প্রকারের আমরা স্কেল পাবো। যেমন ধরেন যে এখানে ৮০ ইঞ্চিতে ১ মাইল একটা স্কেল আছে। এখানে ৬৪ ইঞ্চিতে ১ মাইল, এখানে হচ্ছে আমাদের ৩২ ইঞ্চিতে ১ মাইল, এটা হচ্ছে আমাদের ১৬ ইঞ্চিতে ১ মাইল। এই স্কেলগুলার মানেটা হচ্ছে বাস্তবে যে জমিটা ১ মাইল লম্বা এটাকে ৪ টা নকশায় কোথাও ১৬ ইঞ্চিতে, কোথাও ৩২-এ, কোথাও ৬৪ এবং কোথাও ৮০ ইঞ্চির মধ্যে এটাকে অঙ্কন করা হয়েছে। জাস্ট এতটুকু আপাতত জানলেই আপনাদের জন্য যথেষ্ট। তার পরবর্তীতে যদি আমরা যাই যে আমরা কি, কি জরিপগুলো আর পাচ্ছি। প্রথমে তো আমরা সিএস, এসএ, আরএস খতিয়ান পেলাম, জরিপ পেলাম। এখন কিছু জরিপ আছে যেগুলো আমরা জানার জন্য জানবো, যেগুলো আমাদের কোনো কাজের না, কোনো কাজেও আসবে না। এর মধ্যে একটা হচ্ছে মগি জরিপ, যেটা আমরা কক্সবাজার এবং চট্টগ্রাম যে জেলা আছে সেখানেই আমরা পাবো। এটা ১৮৩২ থেকে ১৮৪৮ সালের মধ্যে যে মগ শাসন আমলে তারা খাজনা আদায় করার জন্য জাস্ট একটা খতিয়ান প্রস্তুত করে। এটাকে মগি জরিপ বলে। এগুলা জাস্ট জানার জন্য জানা, বাস্তব জীবনে আপনার কোনো কাজের না। তারপর আরেকটা জরিপ যেটা সেটা হচ্ছে থাকবস্ট জরিপ, যেটা ১৮৬৪ থেকে ১৮৭২ এর মধ্যে কি করা হয়, এই জরিপটা করা হয়। এর কারণ হচ্ছে যে জমিদারের সীমানা নির্ধারণ করা, যে একজন জমিদারের হয়তো ৫০০ ১,০০০ একর সম্পত্তি আছে। তো তা এখন যেমন আমরা নকশা পাচ্ছি, পূর্বে কিন্তু নকশা ছিল না। তো এর জন্য জমিদারের সীমানা নির্ধারণ করার জন্য এই থাকবস্ট জরিপটা করা হয়। আর পরবর্তীতে এই থাকবস জরিপের ইয়ার উপর ভিত্তি করে, ফলাফলের উপর ভিত্তি করে রাজস্ব জরিপ পরিচালনা করা হয়, যে কোন জমিটা ভালো, কোন জমিটা নিচু, কোন জমিটা উঁচু, কোনটার একটু খাজনা বেশি হবে। এটা নিয়ে রাজস্ব জরিপ করা হয়। ওইজন্য আমরা দেখব খতিয়ানে দেখবেন কিছু, কিছু খতিয়ানে রে, সা, নং লেখা থাকে। মানে হচ্ছে রেভিনিউ সার্ভে নাম্বার। তো এটা হচ্ছে ১৮৪৭ থেকে ১৮৭৮ সিএস খতিয়ানের পূর্ববর্তী জরিপ।
এখন আসি আমরা খতিয়ান তৈরিতে যে আইনগুলো ব্যবহৃত হয় এগুলো জাস্ট একটু আমরা জেনে রাখবো। আপনারা যারা বেসিক কাজের জন্য তাদের অতটা ডিটেইলে জানার প্রয়োজন নাই। ১৮৮৫ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রস্তুত করা হয়। এটা বর্তমানে রহিতকরণ করা আছে। তো এই আইনের অধীনে আমাদের সিএস খতিয়ানটা প্রস্তুত হয়েছে। পরবর্তীতে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, এই আইনের অধীনে আমাদের এসএ খতিয়ানটা প্রস্তুত হয়েছে। এটা ছাড়া একটা খতিয়ান প্রস্তুত করার জন্য সার্ভে আইন ১৮৭৫, সেটেলমেন্ট ম্যানুয়াল সার্ভে এবং সেটেলমেন্ট ম্যানুয়াল 1935 এবং প্রজাস্বত্ব বিধিমালা 1955। এই জাস্ট মূল আইনগুলো আমাদের জড়িত। এর যে মূল জিনিসগুলো সেগুলো আমরা আপনাদেরকে বলে দিব। আইনটা অতটা আপনাদের জানার প্রয়োজন নাই। আর যারাই একান্ত জানতে চান তারা চাইলে আইনটা পড়ে নিতে পারেন। তো এখন আপনারা বাস্তব খতিয়ান যদি দেখেন, যে চিত্রে একটা খতিয়ান দেখতেছেন, এই খতিয়ানটাকে বলা হয় যে এটা হচ্ছে একটা নামজারি খতিয়ান বা মিউটেশন খতিয়ান বা মিউটেটেড খতিয়ান। তো এই খতিয়ানগুলোতে বর্তমানে যদি আমরা দেখি, যে উপরে দেখবেন যে আপনার জেলা, আপনার থানা, আপনার মৌজা, জেল নাম্বার এগুলো দেওয়া থাকে, অর্থাৎ তফসিল দেওয়া থাকে যে আসলে এই সম্পত্তিটা কোন জেলার, কোন থানার, কোন মৌজার, কোন জেল নাম্বারের। আপনি আপনার সম্পত্তির ক্ষেত্রেও দেখবেন উপরে এরকম লিখা আছে। তারপরে যেটা হয় যে খতিয়ান নাম্বার দেওয়া থাকে, দেখেন এটা হচ্ছে খতিয়ান নাম্বার ৪১৫ খতিয়ান। তারপরে যেটা থাকে যে জমির মালিকের নামটা কি, এই যে খতিয়ানটা এই সম্পত্তির মালিকের নাম এখানে দেওয়া থাকে। একাধিক যদি হয় একাধিক দেওয়া থাকবে, একজনের হইলে একজন দেওয়া থাকবে। আর অংশ কলামে যদি একাধিক মালিক থাকে কার কত অংশ সেটা লিখা থাকে। এখানে দেখেন দাগ নাম্বার দেওয়া আছে, এরকম দাগ নাম্বার পাবেন। জমির শ্রেণীটা আপনি পাবেন। দাগের মধ্যে মোট পরিমাণ দেওয়া আছে একরে এবং শতকে। দাগের মধ্য থেকে কতটুকু এই খতিয়ানে এসেছে হিস্সা অনুযায়ী সেটা দেওয়া আছে, এবং টোটাল সম্পত্তিটা এখানে দেওয়া আছে অযুতাংশে। আর বর্তমানে লেটেস্ট খতিয়ানগুলোতে যে আসলে ভূমি উন্নয়ন কর কত হবে, এখানে ৩ শতকের জন্য ১২০ টাকা এটা লিখে দেওয়া আছে। আর মন্তব্য কলামে দেখেন খ, ন মানে হচ্ছে আগত খতিয়ান নাম্বার ৪০০, তারপরে লিখা আছে কাত। কাতে মানে হচ্ছে যে অংশ। এখন এইটা যে একটা মিউটেশন খতিয়ান, এটা আপনি কি করে চিনবেন? তো চিনার একদম সহজ উপায় হচ্ছে, দেখবেন এখানে এসিলেন সাহেবের একটা সিগনেচার থাকে, সিল থাকে, এবং সেখানে একটা কি থাকে, কেস নাম্বার দেওয়া থাকে এবং সাল দেওয়া থাকে। যে দেখেন এখানে ২০১৭-১৮, তারপরে আছে ৯০১ নাম্বার হচ্ছে কেস নাম্বার, রোমান হরফে ৯-১ লিখা আছে। এটা যদি থাকে এটা আপনি চোখ বন্ধ করে বুঝে নেবেন যে এটা হচ্ছে একটা মিউটেশন খতিয়ান, মিউটেটেড খতিয়ান। আর দ্বিতীয় আরেকটা চিহ্ন আপনারা বুঝতে পারেন যে মিউটেশন খতিয়ান হইলে এখানে আগত খতিয়ানটা লিখা থাকবে। এই আগত খতিয়ানের কাজ হচ্ছে, যেটা এই ৪০০ নাম্বার খতিয়ান দেখলে আমি বুঝতে পারবো যে আসলে এই ৪০০ নাম্বার খতিয়ান থেকে জমিটা এখানে এসেছে। তো ৪০০ নাম্বারের মালিকটাকে, তো তার মালিকের নাম জানলে আমরা তখন এই যে ব্যক্তি এখন ইনি যে নামজারি করলেন উনি কিভাবে মালিক হইলেন, উনি কি আদালতে ডিক্রি নিলেন, নিলামে ক্রয় করলেন, না উনি সাবকবলা হেবায় পাইলেন, আমরা এই জিনিসগুলো তখন বুঝতে পারবো। আর খতিয়ানের পাশাপাশি এখানে দেখেন একটা হোল্ডিং নাম্বার আছে, খতিয়ান নাম্বার আছে প্লাস আবার হোল্ডিং নাম্বার দেওয়া আছে। তো খতিয়ান নাম্বার হচ্ছে সেটা যেটার মধ্যে আপনার জমির পরিমাণ যাবতীয় কিছু লেখা আছে, কোনো খাজনা কত টাকা বাকি আছে, কত টাকা পরিশোধ করলেন, এই তথ্য আপনি কি পাবেন না, এই যে খতিয়ান নাম্বারের বালাম বইটাতে পাবেন না, এটা পাবেন আপনি হোল্ডিং নাম্বার অর্থাৎ ২ নাম্বার বইয়ে পাবেন। এই জন্য এখানে দেখেন ৪১৫ নাম্বার যদি খতিয়ান নাম্বার হয়, হোল্ডিং নাম্বার হচ্ছে কিন্তু ৪০৩। তো এই জিনিসটা একটু মনে রাখবেন। তো চিত্রটা আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে বুঝে নিতে পারবেন। এই যে মিউটেশন খতিয়ান এটা আপনারা কি কোথায় করবেন, যখন আপনি একটা দলিল রেজিস্ট্রেশন করলেন সাব রেজিস্ট্রেশন অফিসে, তখন সেই দলিলটা সার্টিফাইড কপি উত্তোলন করে আপনি সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে দিয়ে দিলেন। তো সেখান থেকে আপনার যাবতীয় কার্যক্রম কিন্তু হবে। তো অনেকেই যেমন বলেন যে ভাই আমি নামজারি করার জন্য কি করব? আপনাকে এই ইউনিয়ন ভূমি অফিসে যে ইউনিয়ন ভূমি অফিসে আপনি নামজারি করার জন্য কিন্তু দিবেন না। এখানে যদি দেন আপনি দালালের চক্করে পড়বেন। এই ইউনিয়ন ভূমি অফিসের কাজ হচ্ছে শুধু খাজনা নেওয়া। আর এসএলএন সাহেবের কাজ হচ্ছে আপনার নামজারি করে দেওয়া। এখন তো সবকিছু অনলাইনে। অনলাইনে আপনি সাবমিট করার পরে আপনি চলে যাবেন ইউনিয়ন ভূমি অফিস বাদ দিয়ে উপজেলা ভূমি অফিসে গিয়ে সরাসরি আপনার আবেদনটা আপনি দাখিল করে দিবেন। পরবর্তী তাদের নির্দিষ্ট কিছু কার্যক্রম আছে সেটার মাধ্যমে আপনার মিউটেশন যখন হয়ে যাবে, তখন আপনি এই ইউনিয়ন ভূমি অফিসে এসে আপনি সেখানে খাজনাটা পরিশোধ করবেন, যার বিপরীতে আপনি দাখিলা পাবেন। আশা করি আপনারা বাস্তব চিত্রভিত্তিক জিনিসগুলো বুঝতেছেন। আর যখন আপনি নামজারি করবেন, যেমন আমরা বললাম ডিসিআর জিনিসটা কি? তো দেখেন এখানে লিখা আছে ডুপ্লিকেট কার্বন রসিদ।
আপনি যে নামজারি করার জন্য যে ৳১১৫০ দিলেন, এই ৳১১৫০ যে রসিদ এটাই হচ্ছে ডিসিআর। এটা অন্য কিছু কিন্তু না। এটাতে কোনো রকেট সায়েন্স নাই। এটা হচ্ছে আপনার টাকাটা যে তারা পাইলো তার একটা স্বীকারোক্তি। এটাকে আমরা বলি ডিসিআর। তারপরে যদি আমরা দেখি যে দেখেন ২ নাম্বার যে বইটার কথা আমরা বারবার বলতেছি যে ২ নাম্বার বইয়ে যেটা দেখে আপনি বুঝতে পারবেন কত টাকা খাজনা দেওয়া হয়েছে, কত টাকা বাকি আছে। তো উপরে দেখেন একই রকম ভাবে কি লিখা আছে খতিয়ান নাম্বার, জমির পরিমাণ, জমির মালিককে এগুলো উপরে লিখা আছে এটার মধ্যে। আর এখানে দেখেন যে সরকারের দাবি কত, কত টাকা কবে পরিশোধ করা হইলো, কত টাকা খাজনা বাকি এই জিনিসগুলোই লিখা আছে। এটা আপনি ২ নাম্বার বই দেখেই জানতে পারবেন। ১ নাম্বার বই দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তাই আপনি যদি কোনো সম্পত্তি যাচাই করতে চান, আপনাকে ২ নাম্বার বইটা দেখতে হবে যে ২ নাম্বার বইয়ে তার জমি আছে কিনা, থাকলে কত টাকা খাজনা বাকি আছে বা উনি যদি কোনো সম্পত্তি বিক্রি করে দেন, এটা আপনারা ২ নাম্বার এই রেজিস্টার দেখলে বুঝতে পারবেন। যেমন এখানে দেখেন যে এখানে হিস্সা দিয়ে কিছু দাগ নাম আ কিছু খতিয়ান নাম্বার দেওয়া আছে। অর্থাৎ এই খতিয়ান থেকে উনি অনেক জমি বিক্রি করে দিয়েছেন। টোটাল জমিটা কিন্তু উনার কাছে নাই। এটা আপনারা ১ নাম্বার বালাম বই দেখলে বুঝবেন না। এটা আপনাকে ২ নাম্বার বালাম বই দেখতে হবে। আশা করি আপনারা ২ নাম্বার যে বালাম বা রেজিস্টার সেটা চিনতে পারছেন। ইউনিয়ন ভূমি অফিসে যদি যান তাদেরকে বললেই তারা দেখাবে আপনি যে খাজনাটা পরিশোধ করলেন তারা এখানে লিখে রাখে যে কবে কোন তারিখে কত টাকা খাজনা পরিশোধ করলেন। তারপরে আমরা যদি দেখি আপনি যে খাজনাটা পরিশোধ করলেন এটার জন্য তারা কি করবে? আপনাকে একটা ভূমি উন্নয়ন কর পরিষদের এইরকম রসিদ দিবে যেটাকে আমরা বলি দাখিলা। এটার এটা তাহলে আপনারা বুঝতেই পারলেন যেখানে আপনার মৌজার নাম, আপনার যে খতিয়ান নাম্বার, জমির শ্রেণী, দাগ নাম্বার, কতটুকু মোট জমি এটুক দেওয়া থাকবে। যেহেতু কৃষি জমি ২৫ বিঘা পর্যন্ত খাজনা মওকুফ, দেখেন এখানে লেখা আছে ভূমি উন্নয়ন কর মওকুফ। শুধুমাত্র বিবিধ খরচ হিসাবে ৳১০ নেওয়া হয়েছে, যে রসিদটা দেওয়া হয়েছে এর জন্যই। খাজনা কিন্তু আপনারা চেকের মাধ্যমেও কিন্তু দিতে পারেন। এখন তো যাক হয়তো অনলাইনে চলে আসতেছে। আপনারা বিকাশে, নগদে উপায়েও দিতে পারবেন অনলাইন ট্রান্সেকশনের মাধ্যমে যেখানেই বসে। সেটা ৮ তারিখ থেকে চালু হওয়ার কথা। সম্ভবত আজকে তো প্রায় মনে হয় যে আমাদের ৫ তারিখ আর কয়েকদিন পরেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। তখন থেকে আপনারা আর এইরকম যেই রসিদটা এটা আপনি অনলাইনেই পাবেন। অনলাইনে এটাকে যাচাই-বাছাই করতে পারবেন। এখন চলে আসি আমরা আরো কিছু খতিয়ান যেগুলো আপনি খতিয়ানটা দেখে আপনি বুঝতে পারবেন এটা নামজারি খতিয়ান। তাহলে আপনারা এতক্ষণ নামজারি খতিয়ানের বেসিক জিনিসটা বুঝতেছেন। দেখেন এখানে লিখা আছে যে ২৮৯ নাম্বার আগত খতিয়ান। তার মানে আপনার একটা জিনিস মনে আছে যে এই মন্তব্য কলামে যদি আগত খতিয়ান থাকে তার মানে এটা একটা নামজারি খতিয়ান। আর এখানে দেখেন একটা কেস নাম্বার দেওয়া আছে। ১৩-১৪ সালের ৮০৭ নাম্বার কেস নাম্বার। তো এটা হচ্ছে একটা নামজারি খতিয়ান। এখানে দেখেন খতিয়ান নাম্বার হচ্ছে আমাদের ৫০৯ আর হোল্ডিং নাম্বার হচ্ছে ৫২১। আপনার বাসায় যদি কাগজপাতি থাকে এগুলো মিলিয়ে দেখবেন যে আপনার মিলে গেছে। যদি আগত খতিয়ান থাকে, কেস নাম্বার থাকে আপনি বুঝতেই পারবেন এটা মিউটেশন খতিয়ান। আরো একটা খতিয়ান আপনারা দেখেন যে এর মন্তব্য কলামে দেখা আছে দেখেন ১৬২ নাম্বার আগত খতিয়ান। তার মানে এটাও একটা মিউটেশন খতিয়ান। এখানে দেখেন কেস নাম্বার দেওয়া আছে। তো এর মাধ্যমে আপনারা সহজেই যে কোনো কাগজ দেখে বুঝতে পারবেন যে এটা মিউটেশন খতিয়ান কিনা। এখন বলবেন যে ভাই আমরা রেকর্ডীয় খতিয়ান কিভাবে চিনবো সেটাও আমরা আপনাদেরকে একটু পরেই বলতেছি। এই খতিয়ানেও দেখেন যে আগত খতিয়ান ৪০০, এইটা ছাড়া জমির এইখানে কেস নাম্বার দেওয়া আছে, হোল্ডিং নাম্বার দেওয়া আছে, খতিয়ান নাম্বার দেওয়া আছে, যার মাধ্যমে আপনি বুঝতেই পারতেছেন যে এটা হচ্ছে একটা নামজারি খতিয়ান। এখন আমরা আরো একটা যদি খতিয়ান দেখি সেটা হচ্ছে যে যেগুলো এসএ খতিয়ান মনে রাখবেন এই যে সিএস থেকেও নামজারি হতে পারে, এসএ থেকেও হতে পারে, আরএস থেকেও হতে পারে, ঢাকা সিটি জরিপ থেকেও হতে পারে, ডিআরও জরিপ থেকেও হতে পারে। অর্থাৎ সব রেকর্ডীয় জরিপ থেকে মালিকটা যদি মালিক যদি সম্পত্তি বিক্রি করে এরকম নামজারি খতিয়ান আসতে পারে। যেমন এটা একটা নামজারি খতিয়ান, এসএ খতিয়ানের নামজারি। তো দেখেন এখানে আগত খতিয়ান লেখা আছে ৪। এখানে একটা কেস নাম্বার দেওয়া আছে ১৯৯৬ ৯৫-৯৬ সালে। তো এক কথায় আপনি বুঝতেই পারলেন এটাও একটা নামজারি খতিয়ান। আপনার আর অন্য কিছু বুঝারও প্রয়োজন নাই। তো এখন আমরা চলে যাই যে আমাদের যেই রেকর্ডীয় খতিয়ানে গুলো আছে সেগুলো সম্পর্কে যেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি এ বিষয়ে আপনারা জেনে বুঝে উপকৃত হবেন। তো মনে রাখবেন প্রথমেই একটা জরিপের কিছু ভিন্ন নাম আছে যেগুলো অঞ্চলভেদে ভিন্ন হয়ে থাকে।
যেমন যেটাকে আমরা সিএস খতিয়ান বলি, এটাকে ডিএস খতিয়ান বলা হয়, এটাকেই কিস্তোয়ার খতিয়ান বলা হয়। সিএস মানে হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে, আর ক্যাডাস্ট্রাল মানে হচ্ছে বাস্তবে যে কোনো একটা জিনিসের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা। তো যেহেতু সর্বপ্রথম এই অঞ্চলের জমিগুলো সিএস খতিয়ানের মাধ্যমেই মাপা হয়েছে, কত ফিট লম্বা কত ফিট চওড়া, এজন্য এটাকে বলা হচ্ছে সিএস বা ক্যাডাস্ট্রাল সার্ভে। বাংলাদেশে এই জরিপটা অঞ্চল ভিত্তিক হয়েছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ভিত্তিক হয়েছে। আমাদের সিএস খতিয়ানের সময় বাংলাদেশ অঞ্চলে 17টার মতো জেলা ছিল। তো এই জন্য এই জেলাগুলো বা ডিস্ট্রিক্ট পর্যায়ে যেহেতু হয়েছে, এই জন্য এই সিএস খতিয়ানটাকেই ডিএস খতিয়ান বলে। আপনারা নোয়াখালী অঞ্চলে কিছু খতিয়ানের উপরে দেখবেন লিখাই আছে এটা ডিএস খতিয়ান। আবার বাংলায় অনেকে এটাকে কিস্তোয়ার খতিয়ান বলেন। তাহলে সিএস, ডিএস এবং কিস্তোয়ার এই তিনটা একই জিনিস। তো এখন আমরা যদি দেখি এই খতিয়ানটা প্রস্তুত যে শুরু করা হয়েছে, এটা আমরা প্রথমে বলছি 1875 সালের সার্ভে আইন আর 1885 সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের অধীনে এই খতিয়ানটা প্রস্তুত করা হয়। এইটি শুরু করা হয় 1888 সাল থেকে এবং শেষ হয় 1940 সালে। প্রায় টোটাল 52 বছর সময় লাগে। চিন্তাটা করেন তাহলে, যে একটা শিশু জন্মগ্রহণ করার পর তার একদম জীবনের শেষকাল বলতে পারি আমরা, এতটা বছর লেগে গেছে একটা খতিয়ান তৈরি করার জন্য। এই 1888-তে এটা শুরু করা হয় কোথা থেকে? এটা শুরু করা হয় চট্টগ্রামের রামু থেকে, যদিও এখন কক্সবাজার পৃথক হয়ে গেছে। তো কক্সবাজারের রামু থেকে এটা 1888 সালে শুরু করা হয় এবং 1940 সালে দিনাজপুরে আসে, এই কাজটা শেষ হয়। এটার কি করা হয়? এটার নকশা প্রস্তুত করা হয়, এটার ম্যাপ প্রস্তুত করা হয়। বাস্তবে প্রতিটা জমিকে কিন্তু ফিট বাই ফিট মাপা হয়, কত ফিট লম্বা এবং চওড়া। আর এক্ষেত্রে এক্সেপশন হিসেবে মনে রাখবেন, আমাদের পার্বত্য যেই 3টা জেলা আছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই 3টা জেলার ভূমি আইনগুলো ভিন্ন। এগুলোকে পার্বত্য জেলা বলা হয়। এখানে আজ পর্যন্ত জরিপ করা সম্ভব হয় নাই। তাই অনেকেই যারা পার্বত্য চট্টগ্রামের নকশা চান, তাদের বুঝতে হবে যে এখানে জরিপই হয় নাই, নকশা আসবে কোথা থেকে। সরকারের প্রশাসনিক কাজে সরকারের যে 4 ইঞ্চির নকশা আছে ভিন্ন, সেটা ভিন্ন কথা। এটা ছাড়া যারা সিলেটের অধিবাসী আছেন, তাদের জন্য এই লাইনটা গুরুত্বপূর্ণ, যে সিলেটটা যেটা ছিল আসাম প্রদেশের অধীনে থাকায় এই অঞ্চলে জরিপ করা সম্ভব হয় নাই, সিএস জরিপটা। তবে পরবর্তীতে 1936 সালে সিলেট প্রজাস্বত্ব আইনের অধীনে খতিয়ান প্রস্তুত শুরু হয়, যেটা এসএ খতিয়ানের সাথে মার্জ করে কম্বাইন করে পাবলিশ করা হয়। তাই সিলেটে আপনি কি পাবেন না? সিএস খতিয়ান পাবেন না। তাহলে আমরা বাংলাদেশের পার্বত্য 3টি জেলা এবং সিলেট বিভাগে, সম্ভবত এখন সিলেট বিভাগে 4টি না 6টির মতো জেলা আছে, জাস্ট একটু জেনে নেবেন। এই সিলেট বিভাগে কি করা হয় নাই? সিএস রেকর্ড প্রস্তুত করা হয় নাই। এখন এই যে সিলেটে যেটা করা হয়েছে 1950 সালে জমিদারি অধিগ্রহণের ফলে এসএ রেকর্ডের সাথে মিলিয়ে 1963 সালে সেখানে ওই সিএস এবং এসএ একই সাথে পাবলিশ করা হয়েছে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তাহলে আমরা এই কথা বলতে পারি সিএস, এই যে সিলেটে যেটাই সিএস খতিয়ান সেটাই আমাদের এসএ খতিয়ান। এই জিনিসটা জাস্ট আমরা একটু মনে রাখবো। আর পার্বত্য 3টি জেলায় পূর্বেও কি করা হয় নাই, কোনো প্রকার জরিপ করা হয় নাই, যদিও বাংলাদেশ সরকার 1984 সালে একটা অর্ডিন্যান্স জারি করেছিল, এরশাদ সরকার। কিন্তু এই যে উপজাতি বা আদিবাসী বলেন, এদের চাপের মুখে সরকার এই কাজ আপাতত এখন পর্যন্ত বন্ধই আছে। তো এতটুকু আপনারা সিএস খতিয়ান সম্পর্কে জানলেন, যে এটি কক্সবাজারের রামু থেকে শুরু হয়ে দিনাজপুরে শেষ হয়, 52 বছর পর্যন্ত সময় লাগে। এগুলো কি করা হয়নি পার্বত্য জেলা এবং সিলেট বিভাগে করা হয় নাই। এগুলো করা হয়েছে কি ডিস্ট্রিক্ট ভিত্তিক, এজন্য এগুলোকে আমরা ডিএস জরিপ বলি। তো এখন ইতিহাস তো আমরা জানলাম, এই খতিয়ানটা আমরা চিনব কিভাবে? তো মনে রাখবেন, এই যে খতিয়ানগুলো এগুলো সবসময় লম্বালম্বি হয়, খুবই লম্বালম্বি, এমনকি আমাদের A4 সাইজ কিন্তু না, এগুলো মোটামুটি আপনারা এখন হয়তো অরিজিনাল খুব কমই পাওয়া যায়। এই খতিয়ানগুলো লম্বালম্বি হয়, সবসময় 2 পাতারই হবে। উপরের পাতায় জমিদারের নাম এবং নিচে থাকে যে জমিদারের আন্ডারে যারা চাষবাস করত, যারা প্রজা ছিল, রায়ত ছিল, তাদের নাম। আর খতিয়ানের অংশটা আনা গন্ডা কড়াকান্তিতে লেখা থাকে। জাস্ট এই জিনিসটা একটু বেসিক ধারণা রাখলে হবে। আর 100% কার্যকরী উপায় যে কিভাবে আপনি একটা সিএস খতিয়ান চিনবেন। আপনি উপরের গুলো যদি মনে নাও থাকে, আপনি যে কাগজটা আপনার কাছে পাবেন সেখানে যদি কাগজের মধ্যে 105, 105 এর ক, 106, 108, 109 বা 115 খ এর সবগুলা ধারা অথবা যে কোনো একটা ধারা যদি আপনি কাগজের মধ্যে পান, আপনি ধরেই নিবেন এটা সিএস খতিয়ান। সামনের পাতায় থাকুক অথবা পিছের পাতায় থাকুক, তাতে কিছু যায় আসে না। এই ধারাগুলো থাকলে আপনি বুঝে নেবেন এটা একটা সিএস খতিয়ান।
আর একটা কথা যেটি মনে রাখবেন, যদি আপনি ডিসি অফিস থেকে নেন সেখানে যদি উপরে লিখা থাকে তাহলে সেটাই আপনাকে ধরে নিতে হবে। কারণ যে কাগজের ফরম্যাটটা তারা যেহেতু উপরে লিখে দেয় তাই ফরম্যাট কি আসলো সেটাও কিন্তু আবার তখন দেখার বিষয় না। তো নরমালি আপনি সিএস খতিয়ানে এই ধারাগুলো পাবেন। এগুলো কিসের ধারা? এগুলো হচ্ছে আমাদের বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের ধারা, যার অধীনে খতিয়ানটা প্রস্তুত করা হয়েছে। আর এই সিএস খতিয়ানের সময় বাংলাদেশের 17টি জেলা ছিল, 1971 সাল পর্যন্ত 19টি জেলা, আর 1984 সালে এখন যেই বর্তমান বাস্তবতায় 64টি জেলা বাংলাদেশে আছে। তো এটা ছিল মোটামুটি আমাদের সিএস খতিয়ান সংক্রান্ত বিষয়। এখন যদি আপনারা জাস্ট কিছু নমুনা দেখেন সিএস খতিয়ানের, যে আমরা যেটা বললাম এটা 2 পাতার হয়, দেখেন এটা প্রথম পাতা, এটা দ্বিতীয় পাতা। তো প্রথম পাতার উপরের অংশে কি থাকে? জমিদারের নাম থাকে, অর্থাৎ যেই সম্পত্তিটা নিয়েছিল, যে ইংরেজদের কাছ থেকে যারা নিয়েছিল তাদের নাম। আর নিচের দিকে থাকে রায়তের নাম। তো আমাদের সিএস খতিয়ানে আমরা রায়তটাই দেখব, এটাই আমাদের গুরুত্বপূর্ণ। জমিদার কে আছে সেটা আমাদের দেখে কোনো লাভ নাই, এই রায়তের নাম দেখব, রায়তের অংশটা আমরা দেখব। আর এখান থেকে দেখব আমরা এই যে দাগ নাম্বার জমির প্রকৃতি, এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন যে এটা যে সিএস খতিয়ান, আমরা এটা 2 পাতার বুঝতে পারলাম যে 2 পাতার সিএস খতিয়ান, 2 পাতা হলে সিএস খতিয়ান হবে। তবে স্পেশালি আপনাকে দেখতে হবে যে আমরা যেই সেকশনগুলোর কথা বলছি, দেখেন 105, 106, 108, 115 খ এগুলো কিন্তু লেখা আছে। তো এইটি দ্বারাই আপনি কনফার্ম হবেন যে এটা একটা সিএস খতিয়ান। আরো যদি অন্য আরেকটা আপনাদেরকে খতিয়ান দেখাই, এই যে এটাও দেখেন, এটাও একই রকম। আপনি কিভাবে বুঝবেন এটা সিএস খতিয়ান? এটা নরমালি হচ্ছে এটা 2 পাতার হইলো, এর নিচের দিকে দেখেন 105, 106, 108 এই ধারাগুলো আছে। তাই এই ধারাগুলো যদি আপনি মনে থাকে তাহলে বুঝতে পারবেন এটা সিএস খতিয়ান, অন্যগুলো আপনার না জানলেও চলবে। তো আপনি যদি ডিসি অফিস থেকে যদি আপনি সার্টিফাইড কপি উঠান, সেগুলো নরমালি আপনি এইরকমই পাবেন, যে এইরকম স্টাম্পে দেওয়া হয়। তো অনেক ক্ষেত্রে উপরে ডিসি সাহেবরা লিখে দেন, অনেক ক্ষেত্রে লিখেন না। যদি না লিখেন তখন ওই ফরম্যাটের নিচের দিকে গেলে আপনি পাবেন যে ধারাগুলো। আর যদি উপরে যদি তারা বড় করে লিখে দেয় যে এটা ডিএস বা সিএস, তাহলে আপনি সেটাই ধরে নেবেন। তারপরে যদি আমরা দেখি যে এই সিএসটা যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট ভিত্তিক হয়েছে, তো অনেকেই জানতে চান যে ভাই আমার বিভাগে বা আমার জেলায় কবে হয়েছে। তো এটা সবার জন্য না, আপনারা জাস্ট আপনার অঞ্চলেরটা একটু জেনে নিতে পারেন আপনারটা কবে হয়েছে। যেমন আমার দিনাজপুরেরটা আমার জন্য যথেষ্ট, 1934 থেকে 1940, আমি জাস্ট আমারটা জেনে নিলাম। এখন আপনার যে অঞ্চল, যেমন কেউ যদি রাজশাহী থাকেন, তো উনি রাজশাহীটা নিবেন। এটা যদিও জাস্ট একটু মিস্টেক আছে, 1812, জাস্ট 1912 থেকে 1922 হবে। তো এইরকম আপনি জাস্ট আপনার অঞ্চলেরটা জেনে নেবেন, তাহলে যথেষ্ট, এটা অতটা গুরুত্বপূর্ণ কিছু না। তো তারপরে যদি আমরা দেখি যে কিছু অঞ্চলে এই যেটা হয়েছে, যে যেহেতু আপনারা দেখলেন 52 বছর সময় লেগেছে সে কক্সবাজার থেকে শুরু করে দিনাজপুরে আসতে। তো এই 52 বছরে সম্পত্তির প্রকৃতি, জমির দাম, খাজনার প্রকৃতি, ফসল উৎপাদনের বিভিন্ন রকম চেঞ্জ হয়েছে। তো এর জন্য এসএ পূর্ববর্তী একটা আমরা আরএস পাবো, রিভিশনাল সার্ভে। এটা রিভিশন হচ্ছে কিসের? সিএস এর রিভিশন। এটা সব জেলায় হয় নাই, জাস্ট সামান্য কয়েকটা জেলায় হয়েছে এই যে রিভিশনাল সার্ভেটা। তো এর জন্য আমরা অনেকেই ভুল করি যে কোনটা আরএস বা কোনটা সিএস পরবর্তী, কোনটা পূর্ববর্তী। তো বৃহত্তম ফরিদপুর, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, এই কিন্তু প্রতিটা জেলায় না, কিছু জেলায় এই আপনারা আরএসটা পাবেন। ওই জায়গায় আরএস বলতে সেটা হচ্ছে এসএ পূর্ববর্তী, সিএস পরবর্তী। তো এই আরএসটা যখন 1947 সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যায়, তখন এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। জাস্ট এতটুকু মনে রাখবেন, যে তাহলে সিএস এর পরে সিএস এর রিভিশনাল সার্ভে একটা আছে যেটাকে আমরা আরএস বলি, যেটা এস এর পূর্ববর্তী। এটা কিছু জেলায় করা হয়েছে। তারপরে আমরা চলে আসি এই যে আপনারা কিভাবে চিনবেন? অনেকেই বলেন যে ভাই তাহলে আমরা এটা কিভাবে চিনবো? তো এর জন্য কোনো রকেট সায়েন্স নাই। এটা জাস্ট আপনাকে মাথায় রাখতে হবে জেলাগুলার নাম। কারণ এদের যে ফরমেট, এগুলো যে আইনের অধীনে প্রস্তুত করা হয়েছে হুবহু একই রকম, সব সিএস খতিয়ানেরই মতো। তাই এখানে আপনাকে বোঝার জন্য আপনাকে দেখতে হবে কোন অঞ্চলের খতিয়ানটা আপনি দেখতেছেন। এরপরে আমরা চলে আসি আমাদের যে পরবর্তী জমিদারি অধিগ্রহণের ফলে যে খতিয়ানটা হয়েছে, যেটাকে আমরা পিএস বা পাকিস্তান সার্ভে, এসএ বা স্টেট অ্যাকুইজিশন, এমআর বা মডিফাইড রেকর্ড, এমআরআর বা মডিফাইড রেকর্ড অফ রাইট, টেবিল খতিয়ান, 62র খতিয়ান বলে থাকি এই খতিয়ান সম্পর্কে। তো এই খতিয়ানটা প্রস্তুত করা হয় 1956 থেকে নিয়ে 1963-র মধ্যে।
এই খতিয়ানের নকশা বলতে গেলে প্রস্তুতি করা হয় নাই। জাস্ট কয়েকটা জায়গায় প্রস্তুত করা হয়েছে। সব জায়গায় শুধু খতিয়ান প্রস্তুত করা হয়েছে ওই সিএস নকশাটাকে ভিত্তি ধরে। তো এর জন্য এই খতিয়ানে যে বিভিন্ন নাম আছে এগুলো জাস্ট আপনারা একটু মনে রাখবেন যে এসএ খতিয়ানটার বিভিন্ন নাম আছে, যেমন এসএ, এমআর, এমআরআর, আরওআর বা পিআরআর, প্রভিশনাল রেন্ট অফ, সত্যের খতিয়ান, টেবিল খতিয়ান। এক এক অঞ্চলে এক এক রকম পাবেন, সবগুলো কিন্তু একই জিনিস। তো আমরা কিছু যদি এসএ খতিয়ান আমরা কার্যকরীভাবে যদি আমরা চিনতে চাই যে আমরা এসএ খতিয়ানটাকে কিভাবে কার্যকরীভাবে চিনব, তো মনে রাখবেন এসএ খতিয়ানটা আমাদের ২ প্রকারের আমরা পাবো। ঢাকা শহরে আমরা ঢাকার আশেপাশে জেলাগুলোতে ১ পাতার এসএ খতিয়ান পাবেন। এর বাইরে সব জায়গায় আবার ২ পাতার এসএ খতিয়ান পাবেন। যেগুলো ২ পাতার এসএ খতিয়ান এগুলো মোটামুটি দেখতে একই রকম ভাবে, এগুলো হচ্ছে সিএস খতিয়ানের মতোই। তবে শুধু আমাদের পার্থক্য, সিএস খতিয়ানে যেহেতু ১০৫, ১০৬ ছিল, এখানে ৪৯, ৫০, ৫১, ৫২। এটা স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্টের ধারা ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩। তাহলে এটা থাকলে আপনি বুঝবেন এসএ খতিয়ান যদি ২ পাতার হয়, আর ১ পাতার হলে সেটা আমরা একটু দেখাচ্ছি যে আপনি কিভাবে চিনতে পারবেন। তো আমরা যেটা বললাম যে দেখেন, সিএস খতিয়ানের নকশাটাকে এসএ খতিয়ানে ভিত্তি ধরা হয়েছে। এজন্য আপনি নকশাগুলোর মধ্যে দেখবেন এরকম সিল দেওয়া আছে যে অ্যাডাপ্ট করা হয়েছে। সিএস নকশাটাকে এসএ নকশার জন্য অ্যাডাপ্ট করে দেওয়া হয়েছে। তো এই যে খতিয়ানটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের এসএ খতিয়ান। এসএ খতিয়ানটা কি? এগুলো হাতের লিখা হয়। এগুলো প্রিন্ট করা হয় নাই। মেক্সিমাম জায়গায় হাতের লিখা থাকে এরকম। এগুলো ১ পাতার আপনি পাবেন। কিছু অঞ্চলে ২ পাতার পাবেন। তো এখন আমরা দেখি ১ পাতারটা কেমন, ২ পাতারটা কেমন হবে। দেখেন এটা হচ্ছে ২ পাতার এসএ খতিয়ান। তো এটা সিএস খতিয়ানের ফরম্যাটেই প্রস্তুত। শুধু আমরা নিচের দিকে যদি দেখি, এখানে দেখেন ৪৯, ৫০, ৫১, ৫২, তার মানে হচ্ছে এটা একটা এসএ খতিয়ান। এটাই আপনার জন্য যথেষ্ট। অন্য কিছু মাথায় নিয়ে দরকার নাই আপনার। বাকি ফরম্যাটটা কিন্তু সিএস এর মতোই। এখন আমরা আরো যদি দেখি এরকম অরিজিনাল গুলো যদি পান, সেখানের মধ্যেও এই ৪৯, ৫০, ৫১, ৫২ এই সেকশন গুলো আপনারা পাবেন। আর যদি আপনারা ১ পাতারটা চিনতে চান, এখন ১ পাতারটা কিভাবে চিনবেন? তো দেখেন এখন চিত্রে যেটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে ১ পাতার খতিয়ান। তো ১ পাতার ক্ষেত্রে যেই কয়েকটা নিয়ম আছে, একটা হচ্ছে আপনি দেখবেন যে খতিয়ানে কোনো রেশানং দেওয়া নাই। জেএল নাম্বার পর্যন্ত দেওয়া আছে। দেখেন জেএল নাম্বার ১৪ এ পর্যন্তই। আর জমির শ্রেণীটা কোনো ভাগ করা নাই। কৃষি অকৃষিতে কিন্তু ভাগ করা নাই। এই ২ টা দিকে আপনারা চিনতে পারেন, অথবা কিছু, কিছু খতিয়ানে আপনি দেখবেন যে এখানে আরেক প্রকার আপনাদের জন্য কি আছে, সাবেক খতিয়ান, হাল খতিয়ান বলে একসাথে দেওয়া থাকবে। তো যদি এরকম সাবেক খতিয়ান, হাল খতিয়ান এবং জেএল নাম্বার পর্যন্ত থাকে, জমির শ্রেণী যদি ভাগ না করা থাকে কৃষি অকৃষিতে, এই ৩ টা জিনিস দেখে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার একটা এসসি খতিয়ান। আর ২ পাতার হলে ৪৯, ৫০, ৫১, ৫২, আর ১ পাতার হলে সাবেক খতিয়ান, জমির শ্রেণী এবং জিএল নাম্বার। এই ৩ টা দেখে আপনারা চিনতে পারবেন। যেমন আরো একটার মধ্যে দেখেন যে এখানেও সাবেক খতিয়ান, হাল খতিয়ান, এখানেও দেখেন যে জেএল নাম্বার, এখানে জমির শ্রেণীটা কি কৃষি অকৃষিতে ভাগ করা নাই। তো এগুলো দেখে আপনারা এসএ খতিয়ানটা চিনতে পারবেন। তো এখন আমরা চলে আসি যে এসএ খতিয়ানের পরবর্তী যেটা, সেটা হচ্ছে আমাদের আরএস খতিয়ান, যেটাকে আমরা বলি রিভিশনাল সার্ভে। তো এসএ খতিয়ানটা যেহেতু কি হয়েছে, এসএ খতিয়ানটার নকশা প্রস্তুত করা হয় নাই, জমিদারের যেই পত্তন রেজিস্টার দেখে যেহেতু তৈরি করা হয়েছে, এখানে অনেক ভুলভ্রান্তি হয়েছে। তো এইজন্য ২ টা কমিশন গঠন করা হয়েছিল। তাদের সুপারিশের ভিত্তিতে ১৯৬৬ সালে এই জরিপ শুরু হয়। তো এই জরিপটা যদি আমরা দেখি, দেখেন কিছু অঞ্চলে এই সে ১৯৬৫ থেকে শুরু করে ৬৬ তে শুরু হয়, ৮৩ তে শেষ হয়ে যায়। কোথাও ২০০২ এ, কোথাও ৯১, ২০০৫ এবং কোথাও এখনো চলমান আছে। অর্থাৎ এটা এমনভাবে করা সম্ভব হয় নাই আরএসটা যে একদম শেষ হয়ে গেছে। তো এজন্য বাংলাদেশের কোনো অঞ্চলে এখন নতুন করে বিএস চলতেছে, কোথাও এখনো পুরাতনটাই চলতেছে। যেমন যদি আপনি রংপুর বিভাগে দেখেন, রংপুর বিভাগে এখনো আপনার এসএ এর পরবর্তী তার কোনো জরিপে হয় নাই। এই যে জরিপটা চলতেছে এটাকে কেউ আরএস বলতেছে, কেউ বিএস বলতেছে, কেউ বিআরএস বলতেছে। এর কারণ একটাই যে সম্পূর্ণ দেশটাকে তারা একসাথে জরিপ করতে পারে নাই। সিএস খতিয়ান করতে তাদের লেগেছে ৫২ বছর। আরএস খতিয়ান দেখেন তাহলে ১৯৬৬ পর থেকে এখন ২০২১, এখনো প্রায় আরো ৫০ বছরের মতো কিন্তু লাগতেছে। তো যাক, এখন আমরা এই আরএস খতিয়ানটা কিভাবে চিনবো? এটা সম্পর্কে বেসিক একটা ধারণা মনে রাখবেন। ১৯৮৪ সালের আগের যদি আরএস খতিয়ান হয় ২ পাতার পাবেন। ৮৪ পরে হইলে আপনারা ১ পাতার পাবেন। আরএস খতিয়ানে জমির শ্রেণী কৃষি এবং অকৃষিতে ভাগ করা থাকে।
আর যে খতিয়ানের হিস্যা এটা কি থাকে দশমিক পদ্ধতিতে থাকে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। দেখেন এটা হচ্ছে একটা ২ পাতার আরএস খতিয়ান। এটা আপনারা কিভাবে চিনবেন? চিনার উপায় হচ্ছে দেখেন জমির শ্রেণী এখানে কৃষি এবং অকৃষিতে ভাগ করা আছে। আমাদের কিন্তু সিএস খতিয়ানে ভাগ করা ছিল না এরকম। এসএ খতিয়ানে ভাগ করা ছিল না। এটা আরএস বলে এখানে ভাগ করা আছে। তাই এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা আমাদের আরএস খতিয়ান। যদি ২ পাতার হয়। একই রকমভাবে এখন যদি আমরা ১ পাতারটা দেখি যে এটা আরেকটা নমুনা ২ পাতার ক্ষেত্রে এখানেও দেখেন জমির শ্রেণী কৃষি ও কৃষিতে ভাগ করা আছে। তো আমরা যদি এখন ১ পাতারটা দেখি দেখেন এটা হচ্ছে একটা ১ পাতার আরএস খতিয়ান। তো কিভাবে আপনি চিনবেন যে এটা ১ পাতার আরএস খতিয়ান? ওই একটাই কার্যকরী নিয়ম জমির শ্রেণীটা কৃষি এবং অকৃষিতে ভাগ করা আছে। তো এইটাও আবার বিএস যে রেকর্ড আছে এটার ক্ষেত্রে একই রকম আছে। জমির শ্রেণী কৃষি এবং অকৃষিতে ভাগ করা। তো তাহলে আপনার জন্য বর্তমানে যে বিএস বা বিআরএস চেনার উপায় হচ্ছে জমির শ্রেণী কৃষি এবং অকৃষিতে ভাগ করা থাকবে দুটো কলমের মধ্যে। এখন আসি আমরা যে আমরা ডিপি খতিয়ান বুঝি আসলে এই ডিপি খতিয়ান বা জরিপকালীন খতিয়ানটা কেমন হয়? যখন আপনার অঞ্চলে জরিপ কাজ হবে তখন সেখানে যেটা হয় এই যে উপজেলা সেটেলমেন্ট অফিস আছে প্রতিটা উপজেলা একটা করে উপজেলা সেটেলমেন্ট অফিস আছে তারা এই জরিপ কাজগুলো কি করেন পরিচালনা করেন। এই প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে যে খতিয়ানটা দেন সেটাকে তারা বলে মাঠ পর্চা। তো এই মাঠ পর্চা যখন আপনি দলিলের মাধ্যমে সত্যায়ন করে নেন তখন হয়ে যায় তসদিক খতিয়ান। সেটা যখন ডিপি আকারে প্রকাশ করা হয় ভলিউম আকারে সেটাকে ডিপি খতিয়ান বলে। যেমন দেখেন এই যে একটা দেখতেছেন এখানে লেখা আছে ডিপি নাম্বার ৬১২। তো এই যে লাল কালিতে লেখা থাকে এটা হচ্ছে তাদের ড্রাফট পাবলিকেশন। আর এটা যে আপনি দলিলের মাধ্যমে তসদিক করেছেন এখানে কিন্তু সিল দেওয়া আছে দেখেন যে তসদিককৃত। মানে হচ্ছে আপনার এই যে খতিয়ানটার বিপরীতে যে দলিল সেই দলিলপত্র রাজস্ব অফিসার চেক করছেন আপনারটা ঠিক আছে এই মর্মে তারা এখানে একটা সিল দিয়ে দেয়। এটাকে বলা হচ্ছে ডিপি খতিয়ান বা তসদিককৃত খতিয়ান। এগুলো যদি আপনার অঞ্চলে জরিপ কাজ চলে তবেই পাবেন। আর জরিপ কাজ যখন শেষ হয়ে যাবে তখন এই ডিপি নাম্বারটাই আপনার খতিয়ান নাম্বার হিসাবে গেজেট হবে। সেটাই আপনার রেকর্ডীয় খতিয়ান হবে। তো এখন আমরা তারপরে যদি দেখি যে মূল ডিপি বইটা বালাম বইটা যদি আমরা একটু দেখি যেটা সরকারের সেটেলমেন্ট অফিসে থাকে এইরকম আপনার জন্য বালামটা প্রস্তুত করা হয়। যদি একাধিক মালিক থাকে তাদের এখানে অংশগুলো লিখা আছে দেখেন। তো এক্ষেত্রে বিভিন্ন কালি কিন্তু ব্যবহার করা হয়েছে। কোথাও সবুজ কালি, কোথাও দেখেন ব্লু কালি, কোথাও লাল কালি। এই কালিগুলোর কিন্তু বিভিন্ন রকম রহস্য আছে। এখানে নরমালি প্রথমত যেটা করা হয় ডিপিটা যখন প্রস্তুত করা হয় তখন এই যে সবুজ কালিতে এটা লিখা হয় সবুজ কালিতে। তার পরবর্তীতে যদি আপনার খতিয়ানের জমি যদি এড হয় তখন তারা যেটা করেন লাল কালিতে এড করেন। যদি সেখান থেকে মাইনাস করা হয় বিভিন্ন কারণে লাল কালিতে। তারপরে যদি আপনার এই যে আপিল স্তরে যদি কিছু হয় তো সেক্ষেত্রে এই যে ব্লু কোবাল্ট অর্থাৎ এই ব্লু কালারে কালিতে এড করা হয়। তাতে একজন সেটেলমেন্ট অফিসে যখন যারা পরিদর্শনে আসেন তারা খতিয়ানটা দেখেই বুঝতে পারেন যে এই খতিয়ানে চলতেছেটা কি বা কোন পর্যায়ে কোন জমিগুলো এড করা হয়েছে। তো এখানে দেখেন যে দুটো চিত্র দেওয়া আছে আপনাদের জন্য। তো এক্ষেত্রে দেখেন এখানে তসদিককৃত দেওয়া আছে। আর এই সাইডে কিন্তু পেন্সিলে এই খতিয়ানটা কোন কোন দলিল মূলে হইল এগুলো এখানে লিখা আছে। তো এইজন্য আপনি যদি কারো খতিয়ান চেক করতে চান তার মন্তব্য কলমটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন দলিল মূলে এই খতিয়ানটা সৃষ্টি করা হয়েছে। তারপরে যদি আমরা দেখি আপনি এই জিডিপি খতিয়ানের কি সার্টিফাইড কপি আপনি পেতে পারেন। আপনার অঞ্চলে যদি জরিপ কাজ চলে তখন আপনার কিন্তু নামজারি করার সময় তখন এই খতিয়ানটা কিন্তু তারা চাবে। তো আপনি তাদের কাছ থেকে মোটামুটি সরকারি খরচ ৳৩০ মতো তারপরেও তারা ৳১৫০ নিবে। আপনাকে একটা ডিপি খতিয়ান দিবে। এরকম লেখা থাকবে ডিপি খতিয়ান। এটা আপনারা উপজেলা সেটেলমেন্ট অফিস থেকেই পাবেন। তো এখন আমরা যদি দেখি যে আমাদের ভূমি অফিসের অবস্থাগুলো হচ্ছে এইরকম আপনার মূল্যবান এই যে এত দামি জিনিসগুলো ম্যাক্সিমাম বাংলাদেশের ভূমি অফিসে এরকম ভাবেই পড়ে থাকে। আর এইগুলোর যেটি করা হয় সেটা হচ্ছে যে আপনারা দেখেন এখানে একটা উত্তর রঘুনাথপুর এখানে দেওয়া আছে মৌজা দেখেন তারপরে জিএল নাম্বার দেওয়া আছে ১৭। তো এইগুলো হচ্ছে কি আমাদের ১ নাম্বার যে বইগুলো থাকে সেটা এখানে দেখেন ১ থেকে নিয়ে ১ নাম্বার বই, ২ থেকে নিয়ে ১৯২ নম্বর পর্যন্ত খতিয়ান আছে এখানে। আর এই বইটা উপরে যে আমরা এটা দেখলাম মলাট আর মলাটের ভিতরে থাকতেছে আমাদের এইটা সিরিয়ালি দেখেন এখানে ৯৬ নাম্বার এখানে ৯৭ ৯৮ এভাবে আমাদের খতিয়ানগুলো দেওয়া থাকে। এটা হচ্ছে আমাদের ১ নাম্বার রেজিস্টার বা বালাম বই। যেখানে দেখেন আপনি মালিকের নাম, দাগ নাম্বার, জমির শ্রেণী, জমির পরিমাণ এতটুকুই আছে। খাজনা কত টাকা? এটা কিন্তু নাই। কত টাকা বাকি আছে? নাই। জমিটা এখনো ওনার মালিক আছেন কিনা এটা আপনারা পারবেন না ১ নাম্বার খতিয়ান থেকে।
১ নাম্বার যেই বালাম বই থেকে, এটা হচ্ছে আমাদের ১ নাম্বার বালাম বই। তো এখন আমরা যদি আরো যাই, যে ২ নাম্বার বালাম যদি আমরা দেখব, এটাও হচ্ছে যে সিরিয়ালি, যেমন এইখানে ১০২, ১০৩ এইভাবে আসছে। এটা একটা এসে খতিয়ানের ১ নাম্বার রেজিস্টার, তো এরকম। আর ওইটার অধীনে এই ২ নাম্বারটা প্রস্তুত করা হয়, যেটা আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি যে কত টাকা খাজনা, কত টাকা বাকি আছে। এগুলো আপনারা এখানে দেখে বুঝতে পারবেন। যারা ব্যাংক লোন স্যাংশন করার জন্য যান, তাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে ২ নাম্বার বইটা আপনি যাচাই করবেন যে ওই মালিকের জমি আছে কিনা, থাকলে কতটুকু মালিক, খাজনা বাকি আছে কিনা। এখান থেকে আপনি বুঝতে পারবেন যাবতীয় কিছু। অথবা যে খাজনার কাগজটা সে দিল সেটা অরিজিনাল কিনা। এখানে প্রতিটা খাজনার কাগজের দাখিলার রসিদ নাম্বার পর্যন্ত লিখা থাকে যে কত নম্বর রসিদ মূলে খাজনাটা নেওয়া হইলো। তো এটা আপনারা উপজেলা ভূমি অফিসে না গিয়ে, এটা আপনাকে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আপনি এটা যাচাই করতে পারবেন। আর একটা কথা আমরা যেটা বলবো, জরিপকালে যেটা করা হয়, যখন জরিপ প্রস্তুত করা হয় তখন একটা মৌজা বা গ্রামের মধ্যে টোটাল কতটা দাগ হইলো, টোটাল সেখানে বাটা দাগ, ছুট দাগ, বাটা খতিয়ান, হাল খতিয়ান কত হইলো, এর জন্য একটা মৌজা ফিরিস্তি প্রস্তুত করা হয়। যারা আদালতে দেওয়ানি মামলা সাবমিট করেন, সেখানে ফিরিস্তি দিতে হয় যে আপনি কি কি ডকুমেন্টগুলো সাবমিট করতেছেন। সেই রকম মৌজা ফিরিস্তির মধ্যে তারা লিখে দেন যে টোটাল এই মৌজার অবস্থাটা কি, বাটা দাগ কত, হাল দাগ কত, ছুট দাগ কত, টোটাল দাগ কত, টোটাল খতিয়ান কত। আর একটা জিনিস প্রস্তুত করা হয়, দাগের হাল খতিয়ান এবং সাবেক খতিয়ান, অর্থাৎ সাবেক দাগ কত ছিল, বর্তমান কত হইল, সাবেক খতিয়ান কত ছিল, বর্তমান কত হইল। এই রকম তারা একটা সেখানে সূচি বা ইন্ডেক্স প্রস্তুত করেন, যেটা আপনারা উপজেলা ভূমি অফিসে পাবেন। এখন আসি আমরা, সেটা হচ্ছে এই খতিয়ানগুলোর আপনারা, আমরা যে এই সিএস, এসএ, আরএস, এগুলো যদি আপনারা সার্টিফাইড কপি বা জাবেদা নকল পেতে চান, আপনাকে ডিসি অফিসে আবেদন করতে হয়। বর্তমানে অনলাইনেও তারা সুযোগ দিচ্ছে। আপনি যদি ফিজিক্যালি আবেদন করতে চান, যে কোনো কাগজে আপনি ২০ টাকার একটা কোড ফি লাগাবেন উপরে, এরকম ২০ টাকার কোড ফি লাগিয়ে বাকি এটা আপনি চাইলে লিখতে পারেন, না চাইলে নাই। সেক্ষেত্রে আপনার থানা, মৌজা, ইউনিয়ন, জেল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এবং ধরন, কোন প্রকারের খতিয়ান চাচ্ছেন, এটা লিখে আপনি জমা করলে সরকারের নির্দিষ্ট কোথাও ১০ দিন, কোথাও ১৫ দিন, তবে নরমালি ২০ টাকা হইলেও কোনো ডিসি অফিসে ৭০ টাকা, কোথাও ১০০ টাকা ফি ধার্য করা আছে। এইভাবে আপনারা খতিয়ানটার ফিজিক্যালি আবেদন করতে পারেন। এখন যদিও অনলাইনে আবেদন করার সুযোগ দিচ্ছে, সেখানেও ট্রাই করতে পারেন। আর একই রকমভাবে আপনি চাইলে এরকম ফরম্যাটও ব্যবহার করতে পারেন। এইটা আসলে, এগুলো সরকারের কোনো প্রেসক্রাইব ফর্ম না। এটা যারা এইগুলোর আবেদন করেন তারা একেকজন একেক রকমভাবে তৈরি করে রেখেছেন। আপনার এত কিছু যদি আপনি না পারেন, যেকোনো সাদা কাগজে ২০ টাকার কোড ফি লাগিয়ে জাস্ট আপনার থানা, জেলা, উপজেলা, মৌজা এটা লিখলে সেটা জমা করলে আপনার চলবে। এখন আসি আমরা, সরকারের যে ১ নাম্বার খতিয়ান প্রস্তুত করা হয়, মনে রাখবেন যেগুলোকে আমরা বলতেছি খাস জমি বা সরকারের জমি, এটা আপনারা পাবেন ১ নাম্বার খতিয়ানে। এই ১ নাম্বার খতিয়ানে বিভিন্ন প্রকার জমি থাকে। যেমন আপনার গ্রামের যে রাস্তাটা আছে সরকারি, নদীগুলা আছে, সরকারি কিছু জমি আছে। তো নরমালি এই ১ নাম্বার খতিয়ানের জন্য আমরা দেখব ৮ নাম্বার রেজিস্টার, অর্থাৎ ভূমি অফিসের ৮ নাম্বার, ২ নাম্বার বইয়ের ৮ নাম্বার রেজিস্টার দেখলে আমরা বুঝতে পারবো কতটা নদী আছে, কতটা সেখানে রাস্তা আছে, কতটা কৃষি জমি আছে, অকৃষি জমি আছে। এই টোটাল জিনিসটা আমরা ১ নাম্বার খতিয়ান থেকে দেখতে পারবো। তাই আপনার অঞ্চলে কতটা খাস জমি আছে এটা জানার জন্য আপনি এই যে ১ নাম্বার খতিয়ান এবং ৮ নাম্বার রেজিস্টার যদি চেক করেন, আপনি বুঝতে পারবেন। এখন আমরা এই যে খতিয়ানগুলোর নাম জানলাম, এগুলো একটা তুলনামূলক এখন মাথার মধ্যে নিব যে সিএস, এসএ, আরএস নামজারি, এগুলোর মধ্যে পার্থক্যটা আপনারা কিভাবে করবেন। তো সিএস এর ক্ষেত্রে আমরা বলেই দিলাম ১০৫, ১০৬ দিয়ে মনে রাখবেন। এস এর ক্ষেত্রে ২ পাতা হইলে ৪৯, ৫০, ৫১ দিয়ে মনে রাখবেন। ১ পাতা হইলে সাবেক খতিয়ান, হাল খতিয়ান, জিএল নাম্বার এবং জমির শ্রেণী ভাগ করা থাকবে না। আর আরএস আপনারা ২ পাতা ১ পাতার পাবেন। যদি ১ পাতার হয় বা ২ পাতার হয়, যাই হোক, জমির শ্রেণীটা কৃষি এবং অকৃষিতে ভাগ করা থাকবে। আর এই যে ৩ টা আমরা খতিয়ান দেখাইলাম, সিএস থেকেও নামজারি হইতে পারে, এসএ থেকেও নামজারি হইতে পারে, আরএস থেকেও নামজারি হইতে পারে। নামজারি চিনার উপায় হচ্ছে, সেখানে আগত খতিয়ান থাকবে, একটা কেস নাম্বার থাকবে, এসিলেন্ট সাহেবের একটা সিল থাকবে। এই জাস্ট এই ১ মিনিট যদি আপনি মনে রাখেন, তাহলে যেকোনো প্রকারের খতিয়ান আপনি চিনতে পারবেন। আর আপনার খতিয়ান চেনা কিন্তু গুরুত্বপূর্ণ। আর যদি আপনি সার্টিফাইড কপি উত্তোলন করেন, তাহলে ডিসি সাহেব উপরে যেইটা লিখে দিলেন, এটা যদি সিএস ফরম্যাটে, উনি যদি আরএসটাও দেন, আপনাকে আরএসই ধরে নিতে হবে। কারণ তাদের কাছে যে ফরম্যাট থাকে, হয়তো ফরম্যাটের কারণে উনি ওই ফরম্যাটে প্রিন্ট করে দিয়েছেন, কিন্তু উনি জানেন যে এটা সিএস খতিয়ান। এখন আমরা যদি দেখি, যারা ঢাকা শহরে আছেন, মহানগরে আছেন, এদের জন্য ১৯৯৫ থেকে ২০১০ সালে কি করা হয়, আরেকটা খতিয়ান প্রস্তুত করা হয়।
তো এদেরকে আমরা বলি যে সিটি জরিপ বা মহানগর জরিপ। তো এটা ঢাকা শহরের ১৫টি থানার ১৯১টা মৌজার জন্য প্রস্তুত করা হয়, যেটা ২০১০ সালে ফাইনালি গেজেট হয়েছে। তো এই খতিয়ানটাও সেম একই রকম, যে আপনি যেভাবে আমরা বিএস, বিআরএস, আরএস খতিয়ানগুলো চিনি একই রকম, শুধু একটাই হচ্ছে যে এগুলোর মধ্যে আপনি উপরেই সিল মারা দেখবেন যে ঢাকা মহানগর জরিপ। যে চিত্রটা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে একটা মহানগর জরিপ। দেখেন উপরে লিখাই আছে মহানগর। আর বাকি ফরম্যাটটা একই রকম, দেখেন জমির শ্রেণী কৃষি, অকৃষিতে ভাগ করা আছে। তো এটার মাধ্যমে আপনি বুঝতে পারলেন যে এটা একটা ঢাকা সিটি জরিপ, উপরে লিখাই থাকে যে এটা মহানগর জরিপ। আর বাকি ফরম্যাটগুলো একই রকম, মালিকের নাম, জমির অংশ, রাজস্ব, দাগ নাম্বার, মোট দাগের পরিমাণ, এগুলোই আছে, আর কিছু কিন্তু না। তো একটা কথা মনে রাখবেন, আপনি রেকর্ডীয় খতিয়ানগুলো ডিসি অফিসে পাবেন। নামজারি খতিয়ান যদি আপনার হারিয়ে যায়, আপনাকে একটা জিডি করতে হবে, জিডির কপি সহ এসিল্যান্ডের কাছে আবেদন করলে উনি আপনাকে একটা ডুপ্লিকেট দিবেন, সেখানে লেখা থাকবে যে এটা হচ্ছে ডুপ্লিকেট, মূল খতিয়ানের ডুপ্লিকেট খতিয়ান। এই নামজারি খতিয়ান আপনারা ডিসি অফিসে পাবেন না, যদিও আইনগতভাবে পাওয়ার অধিকার রাখি আমরা, কিন্তু আমরা পাই না। আর এখানে যে ঢাকার ১৫টি যে থানা, বর্তমানে যদিও থানার সংখ্যাটা চেঞ্জ করা হয়েছে, প্রায় সম্ভবত ৪৯টি থানা আছে বর্তমান ঢাকা মেট্রোপলিটনের মধ্যে। তো এখানে যে উত্তরা, গুলশান, ক্যান্টনমেন্ট, তেজগাঁও, পল্লবী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, লালবাগ, রমনা, কোতোয়ালি, সূত্রাপুর, মতিঝিল, সবুজবাগ এবং ঢেমরা, টোটাল এই ১৫টা থানা মিলে ১৯১টা মৌজা আছে। এটা হচ্ছে পূর্বের, এখন কিন্তু ৪৯টার মতো থানা আছে। তো এগুলোই হচ্ছে ঢাকা মহানগর বা সিটি জরিপের যাবতীয় কর্মকাণ্ড, যেটা ১৯৯৫ থেকে ২০১০-এ যেটা প্রস্তুত করা হয়েছে। এখন আমরা আরেকটু, যেটা বিবিধ খতিয়ান প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি, যে মৌখিক খতিয়ান যেটা ১৮৩২ থেকে ১৮৪০, এটা শুধু আমরা কোথায় পাবো? কক্সবাজার এর জন্য প্রস্তুত আছে, যেটা আমরা চট্টগ্রামে ডিসি অফিসে পাবো, যে মৌখিক খতিয়ান আছে। তো এটা আমাদের কোনো কাজের না। এখন আসি আমরা পেটি খতিয়ান। তো কোনো ডিসি সাহেব যদি মনে করেন তার অঞ্চলে নির্দিষ্ট কিছু জায়গার একটা খতিয়ান প্রস্তুত করা প্রয়োজন, উনি আদেশ দিতে পারেন, যেটাকে আমরা পেটি খতিয়ান বলি। যে জাস্ট একটা নির্দিষ্ট, হয়তো একটা মৌজার ১০ বিঘা সম্পত্তির জন্য উনি কি করতে পারেন, সেক্ষেত্রে নকশা করতে পারেন, সেটাকে বলে পেটি খতিয়ান। আর যে সমস্ত অঞ্চলের মধ্যে নদী ভাঙ্গন কবলিত, তাদের জন্য আছে একটা জরিপ, যেটাকে আমরা বলি দিয়ারা জরিপ। যাবতীয় কর্মকাণ্ড একই রকম। তো এই ছিল মোটামুটি আমাদের খতিয়ানগুলো। আর আপনারা যে নকশা যেটা প্রস্তুত করা হয়, এটা ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরে পাবেন। এখানে আপনারা ৫২০ টাকার বিনিময়ে নকশাগুলো সংগ্রহ করতে পারবেন। আর নকশার ক্ষেত্রে এখানে কোনো প্রকার তারা কি করে না, সেখান থেকে পর্চা কিন্তু সরবরাহ করে না। অনেকেই সেখানে দালালের চক্করে পড়ে পর্চার জন্য আবেদন করেন। সেখানে জাস্ট আপনি খতিয়ান এই ইয়াটা পাবেন, আপনার নকশাটা পাবেন। আর সেখানে আবেদন করার জন্য তাদের কাছে প্রেসক্রাইব ফর্ম আছে। এখানে ২০ টাকার কোড ফি লাগাতে হয়। আর এখানে আপনি জেলা, থানা, ম্যাপের ধরন, মৌজার নাম, জেল নাম্বার, সিট নাম্বার, দাগ নাম্বার লিখে আপনাকে জমা করতে হবে। যেটা আমরা পূর্বেও বললাম একই রকম ভাবে। তাদের কিছু বিজ্ঞপ্তি দেওয়া আছে যে তারা কোনো প্রকার যেটি করে না, সেটা হচ্ছে যে নকশা ছাড়া কোনো খতিয়ান সরবরাহ করে না। নকশাটার দাম ৳৫০০ এবং ৳৫২০। তো এই চিত্রগুলো আপনারা সেখানে বাস্তবে গেলে পাবেন। আর এই যে সেটেলমেন্ট অফিসে আপনারা ঢাকা যখন মহানগর সিটি জরিপ চলে, তখন প্রথমে কি, যেহেতু ১৯৯৫ সাল, প্রথমে এই যন্ত্রপাতিগুলো ক্রয় করা হয়, যে নকশাটাকে কি করার জন্য, খতিয়ানগুলোকে প্রিন্ট করার জন্য, কম্পিউটারে প্রিন্ট করার জন্য। নকশাটাকে, এই যে এটা হচ্ছে পুরাতন নকশাগুলোকে, এত বড় বড় যে নকশাগুলো আছে এগুলো প্রিন্ট করার জন্য। এখনকার যে প্রিন্ট নকশা যেটা দিয়ে প্রিন্ট করা হয়, এই হচ্ছে সেই মেশিন, এই যে ফ্লটার মেশিন, এর মাধ্যমেই আমাদের যে এত বড় নকশাগুলো, এগুলো কি করা হয়, প্রিন্ট করা হয়। মোটামুটি এগুলো ১০ থেকে, আপনারা যদি ভালো কোয়ালিটির, যেগুলোর দাম পড়ে প্রায় ১০ থেকে ১৩ লাখ টাকার মতো দাম পড়ে, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা নকশাগুলোকে প্রিন্ট করতে পারি, বা যে সেটেলমেন্ট অফিসে করা হয়। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে জরিপ অধিদপ্তর। এটা কিন্তু ভিন্ন জিনিস। আমরা ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর পড়লাম, এটা হচ্ছে শুধু জরিপ অধিদপ্তর। এরা কি করে? এরা বাংলাদেশের টোটাল জিওগ্রাফিক্যাল জিনিসগুলো নিয়ে জরিপ করে। সমুদ্র নিয়ে জরিপ করে, ভূগর্ভস্থ যে খনিজ সম্পদ আছে সেটা নিয়ে জরিপ করে, নানা প্রকার জিনিস নিয়ে কিন্তু জরিপ করে। তাহলে আমরা ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর একটা জিনিস, আর আমাদের এই যে জরিপ অধিদপ্তর, এটা আরেকটা পৃথক জিনিস। তো আশা করি আজকের এই ক্লাসটি করার পরে আপনারা খতিয়ান সম্পর্কে ওভারঅল কিছু ধারণা পেলেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমি রিকোয়েস্ট করব ভিডিওটা আপনারা আরো একবার দেখবেন। দেখার পরে তারপরে যদি আপনার বুঝে না আসে,
তখন আপনারা প্রশ্ন করবেন বা হোয়াটসঅ্যাপে জানাবেন। আমাদের আরো একটা ক্লাস আছে যে ক্লাসে আমরা খতিয়ানের যে অংশগুলো আপনাকে বের করতে হবে সেটা কিভাবে বের করবেন সে বিষয়ে আমরা আরেকটা ক্লাস আছে সেখানে আলোচনা করব। আর যাদের কাছে আমার সাতকাহন বইটা নাই তারা চাইলে এটা সংগ্রহ করতে পারেন। সেখানেও এই যে বিভিন্ন ফরম্যাট গুলো দেওয়া আছে সেখান থেকে আপনারা উপকৃত হতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রায় যে 50 মিনিটের মতো এই দীর্ঘ ক্লাসে অংশগ্রহণ করার জন্য।